আপনি জানেন গালফ কান্ট্রিগুলোতে এরই মধ্যে ঝামেলা শুরু হয়েছে। সৌদি আরবের সঙ্গে হুতিদের একটা গন্ডগোল শুরু হয়ে গেছে হঠাৎ করে। আপনি জানেন এরই মধ্যে প্রায় 60টি ট্যাঙ্কারকে আক্রমণ করেছে হুতি গোষ্ঠী। যে যে বর্ডার পিস ট্রাম্প বা আমেরিকান কোনো প্রেসিডেন্ট যাই করার চেষ্টা করুক না কেন, ইসরায়েল সেটা মেনে নেবে না। ইসরায়েল সেটা মেনে নেয়, যদিও ইসরায়েলি প্রাইম মিনিস্টার এ ব্যাপারে কোনো মন্তব্য করছে না। তার কিন্তু কিছু কিছু ক্যাবিনেটের মিনিস্টার এই ব্যাপারে অলরেডি মন্তব্য করেছে এবং তারা বলেছে যে তারা তাদের যে অবস্থান আছে গাজা সেখান থেকে তারা সরে আসবে। আপনি কি মনে করেন যে মধ্যপ্রাচ্যে আসলে যেই জোটগুলো রয়েছে তাদের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে, তাই নতুন করে আবার সংগঠিত হবার চেষ্টা করছে? প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্যকে বোর্ড অফ পিসের সিদ্ধান্ত, অগ্রগতি, এটাকে অনেকটা নস্যাৎ করার একটা বাহ্যিক প্রচেষ্টা, স্পষ্ট প্রচেষ্টা বলে দেখা যাচ্ছে। হঠাৎ করে বোর্ড অফ পিস আলোচনায় সৌদি আরবের নতুন করে জোট এবং প্রেসিডেন্ট ট্রাম্পের এক্স হ্যান্ডেলে আব্রাহাম অ্যাকর্ডের কথা, এই এই জিনিসগুলো আসলে কি ইঙ্গিত দিচ্ছে? আপনি জানেন গালফ কান্ট্রিগুলোতে এরই মধ্যে ঝামেলা শুরু হয়েছে। সৌদি আরবের সঙ্গে হুতিদের একটা গন্ডগোল শুরু হয়ে গেছে হঠাৎ করে। আপনি জানেন এরই মধ্যে প্রায় 60টি ট্যাঙ্কারকে আক্রমণ করেছে হুতি গোষ্ঠী। কিন্তু এইগুলো এত আলোচনার মধ্যে একটু স্বস্তির খবরও আছে। প্রেসিডেন্ট ট্রাম্পের তৈরি করা দ্য বোর্ড অফ পিস একটি চুক্তি করেছে নেতানিয়াহুর সঙ্গে, যে হামাসের সঙ্গে যাতে হামাস গ্রুপ আক্রমণ করবে না, বা গাজার ব্যাপারে নতুন করে আলোচনা হচ্ছে। কিন্তু এই চুক্তি করার বলতে হবে বোর্ড অফ পিস বহু আগে গঠন করেছে, বোর্ড অফ পিস আগে গঠন করেছে, কিন্তু এই বোর্ড এখন এইটার মাধ্যমে বলা হচ্ছে যে তারা দুই পক্ষের মধ্যে একটা আপোষ সভার ফর্মুলা তৈরি করেছে। সে হচ্ছে যে গাজাতে যে হামাস আছে, হামাসরা তাদের অস্ত্র প্রত্যর্পণ করবে, সারেন্ডার করবে, তেমনি ভাবে সেখানে ইসরায়েল আক্রমণ থেকে বিরত থাকবে এবং লেবাননের ব্যাপারেও। কিন্তু এই কথা যিনি অ্যানাউন্স করলেন, তারপর থেকে না নেতানিয়াহু না ইসরায়েলের কোনো কমেন্ট ছিল, কোনো রিয়েকশন ছিল। কিন্তু তার একদিন পরে প্রেসিডেন্ট যখন এই কথা বললেন, তার একদিন পরে তারা গাজাতেও আক্রমণ করেছে, নতুন ভাবে বেশ ভালো আক্রমণ করেছে, ভয়ঙ্কর আক্রমণ, এবং লেবাননে আক্রমণ করছে। ফলে তারাই প্রতিপক্ষ না, হামাস বা হেজবুল্লাহ না, ইসরায়েলের পক্ষ থেকেই ওটাকে প্রায় প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্যকে বোর্ড অফ পিসের সিদ্ধান্ত, অগ্রগতি, এটাকে অনেকটা নস্যাৎ করার একটা বাহ্যিক প্রচেষ্টা, স্পষ্ট প্রচেষ্টা বলে দেখা যাচ্ছে। আচ্ছা, প্রফেসর মুনির, যে জায়গাটা থেকে মোহাম্মদুল্লাহ ভাই শেষ করলেন, যে উনি বলছেন বোর্ড অফ পিসের এই জায়গাটা, ওনার কথা মতো মনে হয় যে বোর্ড অফ পিসের ব্যাপারটি আগেও ছিল, এখনো হচ্ছে, বা এরা কতটা সফল হবে। কিন্তু আমি আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই, বোর্ড অফ পিস হঠাৎ করে সামনে আসলো, হামাসের ব্যাপারে এর আগেও চুক্তি করেছিল, এখন আবার নতুন করে গণমাধ্যম, পশ্চিমা গণমাধ্যমে এদের নাম উঠে আসলো। পাশাপাশি আপনি জানেন সৌদি আরব একটি আঞ্চলিক জোট করেছে বেশ কিছু দেশকে নিয়ে, তারাও একটি জোটের মাধ্যমে কিছু করার চেষ্টা করছে। আমার প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে বোর্ড অফ পিস আলোচনায় সৌদি আরবের নতুন করে জোট এবং প্রেসিডেন্ট ট্রাম্পের এক্স হ্যান্ডেলে আব্রাহাম অ্যাকর্ডের কথা, এই জিনিসগুলো আসলে কি ইঙ্গিত দিচ্ছে? আপনি কি মনে করেন যে মধ্যপ্রাচ্যে আসলে যেই জোটগুলো রয়েছে তাদের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে, তাই নতুন করে আবার সংগঠিত হবার চেষ্টা করছে? সংগঠিত হওয়ার চেষ্টা কতটা করছে আমি ঠিক জানি না, কিন্তু আমার মনে হয় যে মিডল ইস্টে একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার তৈরি হবে। কারণ আমেরিকার উপর আর ভরসা তারা করতে পারবে না, কারণ আমেরিকান বেসগুলো কিন্তু মিডল ইস্টে যে সমস্ত দেশে ছিল সেই সমস্ত দেশে শেষ পর্যন্ত থাকতে পারবে না, কারণ তারা নিরাপদ না। এই প্রত্যেকটা বেস কিন্তু প্রত্যেকটা দেশে, আমি যতটা শুনেছি, যতটা বুঝতে পেরেছি, তাতে অনেকটা অকার্যকর হয়ে গেছে। ওই সমস্ত দেশ থেকে ইউএস আর যুদ্ধ পরিচালনা করার মতো সমর্থন নেই। সে কারণেই কিন্তু আমরা প্রথম থেকে দেখেছি যে ইরান, সৌদি আরবিয়া, ইউএই, কাতার বা বাহরাইন, কুয়েত, এই সমস্ত, কিন্তু জর্ডানকে কখন আক্রমণ করেছে, যখন ওই সমস্ত দেশ থেকে আমেরিকার যে সমস্ত ইকুইপমেন্ট যেগুলো তারা সেভ করতে পেরেছে সেগুলো যখন জর্ডানে নিয়েছে, তখনই কিন্তু জর্ডানকে আক্রমণ করেছে। এটা থেকে কিন্তু আরেকটা জিনিস উঠে আসে, সেটা হচ্ছে আপনার ইরানের ইন্টেলিজেন্স এমন একটা পর্যায়ে গেছে যে তারা যখনই জর্ডানে ইউএস ইকুইপমেন্ট করেছে, তখনই কিন্তু তারা সেখানে বোম্বিং করেছে এবং বোম্বিং তাদের সাকসেসফুল হয়েছে। আমরা জানি যে 3টা আর্মির লোক মারা গেল এবং একটা বোধহয় জেট বোধহয় পুড়ে গেল এবং আরো অনেক ক্ষয়ক্ষতি হলো আমেরিকার। কাজেই এই সমস্ত দেশ
যখন দেখতে পাচ্ছে যে আমেরিকা তাদেরকে প্রোটেকশন দিতে পারছে না, এখন প্রোটেকশনের জন্য তারা হয়তো একটা নতুন ব্যবস্থা, এবং সেরকম আমরা আলামত কিন্তু পাচ্ছি। যেমন ধরেন সৌদি বা কুয়েত, তারা কিন্তু পাকিস্তানের দিকে ঝুঁকে যাচ্ছে যে পাকিস্তান তাদেরকে প্রোটেকশন দেবে। আবার এদিকে দেখা যাবে কেউ কেউ হয়তো আপনার টার্কির দিকে ঝুঁকে যাবে যে টার্কি তাদেরকে প্রোটেকশন দেবে। হ্যাঁ, এই জন্য দেখা যাবে যে এখন মানে মিডল ইস্টে যে খেলোয়াড় ছিল ইতিপূর্বে, ইউএস তো বড় খেলোয়াড় ছিল, ইউএস বোধহয় শেষ পর্যন্ত আর খেলোয়াড় থাকবে না। তারা সেখানে যে ভ্যাকুয়ামটা তৈরি হবে, সেই ভ্যাকুয়ামটা ফিল করবে তিনটা শক্তিশালী দেশ, সেগুলো হচ্ছে পাকিস্তান, ইরান এবং টার্কি। হ্যাঁ, তো এখানে আছে অনেক 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 মানে ভালো দিক মন্দ দিক আছে। যেমন পাকিস্তানের এখানে জড়িয়ে পড়া, মানে পাকিস্তানের জড়ালে পাকিস্তান যদি সেই সৌদি আরবের, তাদের সাথে অলরেডি তাদের একটা মিলিটারি দুঃখিত প্রফেসর মুনির, আপনার সংযোগটি বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। গিয়ে যদি ইরানের বিরুদ্ধে যেতে হয়, হ্যাঁ, যদি ইরানের বিরুদ্ধে যেতে হয়, তাহলে ইরানের কিন্তু আমরা জানি যে ইরানের যে বেলুচিস্তান প্রভিন্স, পাকিস্তানের বেলুচিস্তান প্রভিন্স, তারা কিন্তু বর্ডার এবং হাজার হাজার মাইলের বর্ডার। এবং আমরা জানি যে পাকিস্তানের বেলুচিস্তান কিন্তু তারা বাংলাদেশের মতো একটা মানে পাকিস্তানের কাছ থেকে সেপারেট হয়ে একটা আলাদা রাষ্ট্র করার চেষ্টা করছে, সেখানে তারা ইরানের পুরো সমর্থন পাবে। কাজেই এখন এই মিডল ইস্টের ব্যাপারটা মানে আমেরিকা চলে আসলে যে একেবারে খুব ঝরঝরে হয়ে যাবে, খুব ভালো হয়ে যাবে, তা ঠিক না। ওখানে দেখা যাবে যে মিডল ইস্টের প্রবলেমই থেকে যাবে। হ্যাঁ, এখন এখানে ইসরায়েলের কি হবে সেটা একটা দিক দেখতে হবে আর কি। আমি ইসরায়েলের ওই যে বোর্ড অফ পিসের কথা না বলেই পারছি না, যে বোর্ড অফ পিস ট্রাম্প বা আমেরিকান কোনো প্রেসিডেন্ট যাই করার চেষ্টা করুক না কেন, ইসরায়েল সেটা মেনে নেবে না। ইসরায়েল সেটা মেনে নেয়, যদিও ইসরায়েলি প্রাইম মিনিস্টার এ ব্যাপারে কোনো মন্তব্য করছে না, তার কিন্তু কিছু কিছু ক্যাবিনেটের মিনিস্টার এই ব্যাপারে অলরেডি মন্তব্য করেছে এবং তারা বলেছে যে তারা তাদের যে অবস্থান আছে গাজা, সেখান থেকে তারা সরে আসবে। আচ্ছা, আমি জানি না আপনি কিসের উপর ভিত্তি করে পাকিস্তানের কথা বলছেন, কারণ পাকিস্তান তো আসলে চেষ্টা করেছিল এই যুদ্ধটা থামানোর জন্য, কিন্তু তারা তো ব্যর্থ হয়েছেন এবং পাকিস্তান নিজেই তার বেশ কিছু অঞ্চল নিয়ে বেশ সমস্যায় আছে। সেটিও একটি প্রশ্ন যে সৌদি আরব পাকিস্তানের কাছে সহায়তা চাইবে কিনা। আপনি থাকেন, আমি একটু মাহমুদুল্লাহ ভাই, আপনার কাছে যেমনটি প্রফেসর মুনির বলছেন যে মধ্যপ্রাচ্য এখন নতুন করে তাদের যে মানে কি বলা যায়, এটাকে আশ্রয়ের একটা জায়গা খুঁজছেন, তারা আর আমেরিকার আশ্রয়ে বা সেভাবে রিলায়েবল না, কিন্তু এই যে মধ্যপ্রাচ্য নতুন করে ঠিকানা খোঁজার চেষ্টা বা তাদের মধ্যে ইউনিটি হবার চেষ্টা, আপনার কি মনে হয় সেটি বেশি দিন স্থায়ী হতে পারবে মানে আমেরিকার ব্যাকআপ ছাড়া? আমেরিকা শেষ পর্যন্ত যে ঘাঁটি করেছিল, যে এমন না যে ওখান থেকে ইরানকে মোকাবিলা করার জন্য, ওটা হচ্ছিল ওদেরকে এক ধরনের আশ্বস্ত করার জন্য। আমেরিকা ইসরায়েলের থেকে এবং তাদের নৌবহর থেকেই তাদের ফুল মানে ক্যাপাবিলিটি নিয়ে যুদ্ধ করতে পারে, ধ্বংস চালাতে পারে, সেটা নিয়ে কোনো তাদের সমস্যা হবে না। এটা তো সৌদি আরব কেন বাংলাদেশ পাকিস্তান এদেরকে নিয়ে একটা মানে জোট করছে এই কারণে তারা এই যে খালি মানে তাদের প্রোটেকশন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা দুর্বল বোধ করছে, এটা না। মূলত সৌদি আরব এবং গালফের একটা মাত্র দেশ সম্ভবত শিয়া প্রধান, আর সমস্তগুলো হলো সুন্নি প্রধান। তারা শিয়া ইরান বিরোধী, ঐতিহাসিকভাবে শিয়া ইরান বিরোধী। তো এখন তারা শিয়া মানে ইরানকে কাবু করতে চায় আগে থেকে এই জন্য, এবং এই যুদ্ধের আগে ইসরায়েল এবং আমেরিকা এখানে ইনভলভ হওয়ার আগে, আক্রমণ করার আগে পর্দার অন্তরালে ওদেরকে উৎসাহিত করেছে বলে অন্তত সৌদি আরব, অন্তত আরো দু একটা দেশ, এটা পরবর্তীতে ওয়েস্টার্ন মিডিয়াতে ছাপা হয়েছে। ফলে এখন যখন তাদের উপরে আক্রমণ হচ্ছে, তাদের মানে ওয়াটার, যাদের অয়েল এবং গ্যাস প্রোডাকশন প্ল্যান্টস গুলো, তাদের ডিস্যালিনাইজেশন প্ল্যান্ট গুলো, তাদের পাওয়ার প্ল্যান্ট গুলো, এগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা হচ্ছে, তাদের স্কাইরের স্ক্রেপার গুলো আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তারা একটা জোট করার চেষ্টা করছে। ওই অ্যাগেইন যেটা আমি বলছি, ভূগোল চেঞ্জ হওয়ার পথে একটা পুরো মুসলিম দেশের মধ্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এখানে শরিক হচ্ছে না। তো তাহলে আর কারা? পাকিস্তান অলরেডি সৌদিদের সাথে ডিফেন্স প্রতিরক্ষা চুক্তি করেছে, মৈত্রী চুক্তি, এবং পাকিস্তান সেখানে বেশ কয়েক মাস আগে তাদের এই
আপনার আমেরিকা এবং ইসরায়েল আক্রমণ করার আগে আগে তারা সেখানে তাদের ফাইটার জেট 1 বা 2 স্কোয়াড্রন পাঠিয়েছে, তাদের পাইলট পাঠিয়েছে, তাদের অন্যান্য সৈন্য সামন্ত পাঠিয়েছে। বহু বছর আগে থেকে সেখানে পাকিস্তানের হিউজ সৈন্যবাহিনী মোতায়েন থাকে সৌদি রাজ পরিবারকে রক্ষা করার জন্য, কারণ তারা নিজেদের ডিফেন্সের উপরে নিজেদের সৈন্যবাহিনীর উপরে খুব একটা ট্রাস্ট করে না। তো এই অবস্থা সেখানে বলে এই যে নতুন বাহিনী একটা করছে, এটাতে পাকিস্তান ছাড়া আর কোন রাষ্ট্র যথেষ্ট এখানে নেই, টার্কি নেই। তো এখানে আর কি আছে বাংলাদেশের? তো পাকিস্তান যদি আরো 1-2 ডিভিশন দেয় বাংলাদেশকে, বলা হবে তোমরা আরো 1 ডিভিশন, বাংলাদেশ আবার না করার উপায় নেই। এমন একটা অবস্থা, বাংলাদেশের 1 কোটির বেশি লোক বিদেশে কাজ করে, বিশেষ করে মানে খুব সাধারণ কাজ, শ্রমিক শ্রেণী বা তৃতীয় শ্রেণীর কাজ টাজ ইত্যাদি করে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রায় 2 থেকে 3 বিলিয়ন ডলার প্রতি মাসে। এর সিংহভাগ আসে মধ্যভাগ থেকে, মধ্যপ্রাচ্য থেকে, সৌদি আরব এবং অন্যান্য দেশগুলো থেকে। তারা যদি বলে আমাদের এখানে সৈন্য দিতে হবে, বাংলাদেশের না বলার উপায় নেই। বাংলাদেশের প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ যদিও বলেছেন যে বাংলাদেশ সৌদি আরবের উপরে বিরুদ্ধে হুতিরা যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে সেইটার মোকাবেলার জন্য, ইরানের বিরুদ্ধে না। কিন্তু এইটা এমনিতে একটা অজুহাতের মতো, ব্যাখ্যার মতো। আসল কথা সৌদিদের পক্ষে তারা যেতে হচ্ছে বাধ্য, এবং যুক্তরাষ্ট্রের মিস্টার রাষ্ট্রদূত গোর যে গেছেন, তিনিও হয়তো এই বিষয় মানে ভারত বাংলাদেশ ওই রিজিয়ন, আমাদের বঙ্গোপসাগর, আমাদের কক্সবাজার এরিয়া ও মিয়ানমার এরিয়া, আমাদের সেন্ট মার্টিন, এগুলা ছাড়াও সম্ভবত এই মধ্যপ্রাচ্যের ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর সাথে, তার উপদেষ্টার সাথে কথা বলছেন। ফলে একটা ঘোলাটে পরিস্থিতি বাংলাদেশে এতে জড়িয়ে পড়তে পারে, কিন্তু পাকিস্তান তো আষ্টপৃষ্ঠে জড়িয়ে আছে। ফলে পাকিস্তানকে মৌখিকভাবে ইরানের দূতরা নেতারা যতই প্রশংসা করুন না কেন, পাকিস্তানকে তারা ট্রাস্ট করে না। যে যেখানে ডিফেন্স চুক্তি করেছে এই যুদ্ধ শুরু হওয়ার প্রাককালে, এই ডিফেন্স চুক্তি করেছে, সেখানে তাদের অস্ত্রশস্ত্র পাঠিয়েছে, তাদের মানে ফাইটার জেট পাঠিয়েছে, সেই দেশকে তারা ট্রাস্ট করে না। তো ওভারঅল এই ট্রাস্ট ডেফিসিট সমগ্র পরিস্থিতি ঘোলাটে করে তুলছে। আমি বড্ড আতঙ্কিত বোধ করছি।